গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প আয়না ঘর। আজকে দ্বিতীয় পর্ব। ওদের বিয়ে হতে 10 দিন লাগলো। বিয়ের লাইসেন্স বের করা এদেশে অনেক যন্ত্রণা, অনেক টেস্ট ফেস্ট করতে হয়। ডাক্তাররা আগে নিশ্চিত হয়ে নেন এই দম্পতির সন্তান বংশগত কোনো রোগের শিকার হবে কিনা। তারপরে সার্টিফিকেট দেন। সেই সার্টিফিকেট দেখিয়ে লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হয়। বিয়ের পরপর লিলিয়ান ডাক্তার ভার্মেনের সঙ্গে দেখা করতে গেল। ডাক্তার ভার্মেন চশমার ফাঁক দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, মিস থেকে মিসেস হয়েছ? হ্যাঁ। কি করে বুঝলেন? আমার কপালে তো লেখা নেই মিসেস। অবশ্যই লেখা আছে, সে লেখা সবাই পড়তে পারে না, আমি পারি। তুমি কি ওই ছেলেটিকে বিয়ে করেছ? হ্যাঁ। দুঃস্বপ্ন এখন নিশ্চয় দেখছ না? জি না। শুনে খুব খুশি হলাম। মনস্তত্ত্ববিদ একটা বড় বিদ্যা, তা কি বুঝতে পারছো? পারছি। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে। তবে আমার মনে হয় ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। যদি হয় তুমি নিজে তার সমাধান করতে পারবে, পারবে না? হ্যাঁ, পারবো। তোমার হাসি খুশি মুখ দেখে ভালো লাগছে। সত্যিকার হাসি মুখ অনেকদিন দেখি না। চারদিকে ভেজাল হাসি দেখি। হাসির ভেজালও আপনি ধরতে পারেন? অবশ্যই পারি। আমার নিজের মুখে যে হাসিটি আমি ঝুলিয়ে রাখি তা হলো ভেজাল হাসি, 100% ভেজাল। তুমি তোমার জীবনে ভেজাল হাসিকে ফিরতে দিও না। মনে কষ্ট পেলে কাঁদবে, মনের কষ্ট চাপা দেওয়ার জন্য হাসির ভান করার প্রয়োজন নেই। আমি আপনার উপদেশ মনে রাখব। ডক্টর ভার্মেনের উপদেশের জন্যই হয়তো দেশ থেকে মার চিঠি পেল লিলিয়ান। সারাদিন কাঁদল। চিঠিটি তিনি মেয়ের বিয়ের সংবাদ পাওয়ার পর লিখেছেন। সংক্ষিপ্ত চিঠি, যদিও লিলিয়ানের মায়ের হাতের লেখা, তবুও লিলিয়ান জানে এই চিঠি তার বাবা লিখে দিয়েছেন। মা শুধু দেখে দেখে কপি করেছেন। কপি করতে গিয়েও মার বানান ভুল হয়েছে। বাবা সেসব বানান শুদ্ধ করেছেন। লিলিয়ান, তোমার বিয়ের সংবাদ পাইয়াছি, আনন্দে উল্লসিত হই নাই। তুমি নিশ্চয়ই তা আশাও করো না। তুমি খুব ভালো করে জানো তুমি আমাদের সবার অতি আদরের ধন ছিলে। তোমাকে নিয়ে আমাদের স্বপ্নের অন্ত ছিল না। তুমি সব স্বপ্নের অবসান ঘটাইয়াছ। আমি তোমাকে দোষ দেই না। ঈশ্বরের হুকুম ছাড়া কিছুই হয় না। এই ক্ষেত্রেও তার ইচ্ছারই প্রতিফলিত হইয়াছে। আমি তোমার এবং তোমার স্বামীর সুখী জীবন কামনা করছি। যে সুখের জন্য তুমি আমাদের পরিবারের সকলের সুখ তুচ্ছ করিয়াছ, ঈশ্বর যেন সেই সুখ তোমাকে দেন, ইহাই আমাদের সকলের কামনা। এখন তোমাকে কিছু কথা বলিব, মন দিয়া শোনো। তোমার বাবা পরিবারের সদস্য হিসেবে তোমাকে গ্রহণ করিবার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করিয়াছেন। আমাদের সকলেরই সেই মত অভিমত। সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে তোমাকে বর্জন করা হইয়াছে। ইহাতে মনে কষ্ট পাইয়াও না। তুমি সকলকে ত্যাগ করিয়া একজনকে পাইতে চাইয়াছ। ঈশ্বর তোমার প্রার্থনা পূরণ করিয়াছেন। এক্ষেত্রে বাড়িতে তোমার নাম আর উচ্চারিত হবে না। তোমার ব্যবহৃত জিনিস, তোমার ফটোগ্রাফ সমস্তই নষ্ট করিয়া দেয়া হইয়াছে। তুমি আমাদের সহিত কোনো রকম যোগাযোগ রাখিবার চেষ্টা করিবে না। যোগাযোগ করিবার চেষ্টার অর্থই হইব আমাদেরকে কষ্ট দেয়া এবং নিজে কষ্ট পাওয়া। ঈশ্বর তোমার সকল মঙ্গল করুক। ঈশ্বরের নিকট তোমার প্রসঙ্গে ইহাই আমাদের শেষ প্রার্থনা। তোমার হতভাগিনী মা। পুনশ্চ, মা, তোমার দুঃস্বপ্ন দেখা কি বন্ধ হয়েছে? লিলিয়ানের ধারণা চিঠির শেষ পুনশ্চ অংশটি মার লেখা। মা বাবাকে না জানিয়ে এই বাক্যটি লিখেছেন। কেন মায়ের এত ভালো হয়? কেন হয়? সে নিজে কি কোনোদিন এমন একজন মা হবে? লিলিয়ান কাঁদতে কাঁদতে ভাবল, আমার প্রথম সন্তানটি যেন মেয়ে হয়। মেয়ে হলেই আমি মায়ের নামে তার নাম রাখতে পারব।
ভিন দেশের ভিন ধর্মের একটা ছেলেকে বিয়ে করে ফেলার মতো কাজ সাধারণত প্রচণ্ড ঝোঁকের মাথায় করা হয় এবং ঝোঁক দীর্ঘস্থায়ী হয় না। বিয়ের 1 মাসের মধ্যেই মনে হতে থাকে কাজটা ঠিক হয়নি, খুব ভুল করা হয়ে গেছে। এদের বেলায় এটা ঘটল না। বিয়ের 1 বছর পর এক গভীর রাতে লিলিয়ানের মনে হলো আমি নিশ্চয়ই আমার শৈশবে কিংবা আমার যৌবনে বড় ধরনের কোনো পূর্ণ কাজ করেছি। বড় ধরনের কোনো পূর্ণ কর্ম ছাড়া এমন একজনকে স্বামী হিসেবে, বন্ধু হিসেবে পাওয়া যায় না। লিলিয়ান একা একা কিছুক্ষণ কাঁদল, তারপর চেষ্টা করলো তাহেরের ঘুম ভাঙাতে, পারল না। তাহেরের ঘুম ভাঙান সত্যি সত্যি অসম্ভব ব্যাপার। লিলিয়ানের খুব ইচ্ছে করছিল তাহেরের ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে রাস্তায় হাঁটতে যাওয়া। গভীর রাতে নির্জন রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে সে তাহেরকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আলাদা করে রাখা এই ভালোবাসা কখনো নষ্ট হবে না, কখনো না। বিয়ের 1.5 বছরের মাথায় তাহের 5th অ্যাভিনিউয়ে নতুন বাড়ি নিল। বিশাল ডুপ্লেক্স, একতলায় খাবার ঘর, বসার ঘর, লাইব্রেরি কাম স্টাডি রুম এবং একটা গেস্ট রুম। 2তলায় 4টা শোবার ঘর। এত বড় বাড়ির তাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু তাহের ছোট বাড়ি নেবে না। ছোট বাড়িতে তার নাকি দম বন্ধ হয়ে আসে। ছোট বাড়ি নেবার কথা বলতেই তাহের হাসতে হাসতে বলে, আমার পূর্বপুরুষেরা খুব বড় বড় বাড়িতে থাকতেন, বুঝলেন বিদেশিনী, কাজেই আমিও বড় বাড়িতে থাকব। যা বেতন পাই সেখান থেকে টাকা আলাদা করে রাখব। বছর 15 পরে সেই টাকায় 10 একর জায়গা নিয়ে এমন একটা বাড়ি বানাবো যে তোমার আক্কেল গরম হয়ে যাবে। হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসেবে তাহের যা পায় তা তার জন্য যথেষ্ট। জমানো তো দূরে থাকুক, মাস শেষে যে শেষ কোয়ার্টারটিও খরচ করে শুকনো মুখে লিলিয়ানকে বলে, লিলি, তোমার কাছে কি গোটা $20 হবে? তখন তাহেরের শুকনো মুখের দিকে তাকিয়ে লিলিয়ানের চেঁচিয়ে বলতে ইচ্ছে করে, আই লাভ ইউ, আই লাভ ইউ। সে অবশ্য চেঁচিয়ে বলে না, মনে মনে বলে, যেন তাহের কখনো ধরতে না পারে। যেমন ধরা যাক, তাহের কফির পেয়ালা হাতে নিয়ে যখন বলে, বাহ, তুমি তো এক্সেলেন্ট কাপাচিনো বানাতে শিখে গেছ, এসো আমরা একটা কফি শপ চালু করি, কফি শপের নাম হবে লিলিয়ানস কাপাচিনো। তখন লিলিয়ান মনে মনে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ। ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, মনের কথা বুঝবার ক্ষমতা দেননি। যদি দিতেন তাহলে তাহের বুঝতে পারত কি গাঢ় ভালোবাসায় লিলিয়ান এই মানুষটাকে ঘিরে রেখেছে। তাহের রাত জেগে পড়াশোনা করে। এই সময়টা লিলিয়ান তাকে বিরক্ত করে না। বারান্দায় রকিং চেয়ারে বসে দুল খেতে খেতে ভাবে, ঈশ্বর আমাকে এত সুখী কেন করলেন? এর 100 ভাগের 1 ভাগ সুখী হলেও তো আমার জীবনটা সুন্দর চলে যেত। ভালোবাসা ব্যাপারটা কি লিলিয়ান বুঝতে চেষ্টা করে? বুঝতে পারে না। তার ধারণা ভালোবাসা নামের ব্যাপারটাই শরীরের স্থান খুবই অল্প, নেই বললেই হয়। আবার কখনো কখনো সম্পূর্ণ উল্টো কথা মনে হয়। মনে হয় ভালোবাসায় শরীর অনেকখানি। অনেকখানি না হলে কেন তারা সারাক্ষণ এই মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করবে? মন ছোঁয়া সম্ভব নয় বলে কি শরীর ছোঁয়ার এই আকুলতা? আচ্ছা, তার যেমন সারাক্ষণ মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করে, ওই মানুষটারও কি তাই করে? সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা করে। লিলিয়ান ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। তাহের প্রশ্নটা ধরতে পারেনি। যেমন লিলিয়ান একদিন জিজ্ঞেস করল, শোনো তাহের, আমরা যখন বাগানে হাঁটি, অর্থাৎ পাশাপাশি আমরা হাঁটছি, তখন তোমার কোন দিকে হাঁটতে ভালো লাগে? অর্থাৎ আমার পাশাপাশি হাঁটতে ভালো লাগে, না আমার আগে আগে, না পেছনে পেছনে? তাহের গম্ভীর হয়ে বলছে, মাই ডিয়ার বিদেশিনী, আমার বাগানে হাঁটতেই ভালো লাগে না। আমার ভেতর বাগান ভীতি আছে। আমাদের গ্রামের বাড়ির চারপাশে বাগান। ওই বাগানে একবার আমাকে সাপে তাড়া করেছিল, সেই থেকে বাগান ভীতি। আচ্ছা ধরো বাগানে না, রাস্তায় হাঁটছে, তখন? মাই ডিয়ার বিদেশিনী, রাস্তায় হাঁটতে আমার ভালো লাগে না। আমেরিকার রাস্তাগুলো হাঁটার জন্যে নয়, গাড়ি নিয়ে চলার জন্যে।
লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছে, তুমি সবসময় আমাকে বিদেশিনী বলো কেন? তুমি বিদেশি মেয়ে, এর জন্য বিদেশিনী বলি। বিদেশি মেয়ে বলে কি তোমার মনে কোনো ক্ষোভ আছে? বিন্দুমাত্র ক্ষোভ নেই। খুব অস্পষ্টভাবে হয়তো আছে, এত অস্পষ্ট যে তুমি নিজেও জানো না। যদি থাকে তখন তুমি কি করবে? তোমার সেই ক্ষোভ, সেই হতাশা দূর করার চেষ্টা করব। কিভাবে করবে? প্রথমে আমি তোমার ভাষা শিখব। বাংলা ভাষা শিখবে? হ্যাঁ। নিতান্তই অসম্ভব ব্যাপার। বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর কঠিন ভাষাগুলোর চেয়েও কঠিন। হিব্রু বাংলা ভাষার তুলনায় শিশু। কেন বাজে কথা বলছো? মোটেও বাজে কথা বলছি না। ইংরেজিতে এস অক্ষরের ধ্বনির কাছাকাছি আমাদের 3টে অক্ষর আছে, স, 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 অর্থাৎ 3 ধরনের শব্দ। আবার জেড অক্ষরের কাছাকাছি আছে 3টে অক্ষর, জ, জ, ঝ। এরকম সব ভাষাতেই আছে। আমাদের আবার অদ্ভুত ব্যাপার স্যাপার আছে। যেমন ধরো, আমার শীত লাগে, এর একরকম মানে। আবার আমার শীত শীত লাগে, এর অন্যরকম মানে। শীত শব্দ দুবার ব্যবহার করার মাত্র অর্থ বদলে গেল। সে দারুণ কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার হলে তুমি আমাকে সাহায্য করবে? পাগল হয়েছ? আমি নিজেই বাংলা জানি না, তোমাকে সাহায্য করব কি? মেট্রিকে বাংলা ফার্স্ট পেপারে 36 পেয়েছিলাম, কানের পাশ দিয়ে গুলি গিয়েছে। তার মানে তুমি আমাকে সাহায্য করবে না? না। না কেন? আমি তার প্রয়োজন দেখছি না। আমি দেখছি। তুমি যে ভাষায় কথা বলো আমি সেই ভাষা জানবো না, তা হতেই পারে না। আমি তোমাকে ভালোবাসি, কাজেই আমি তোমার ভাষার কথা বলতে চাই। আমিও তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে রাত জেগে আমাকে তোমার গ্রিক ভাষায় কথা বলতে হবে। আমার ভাষা কিন্তু গ্রিক না। সব বিদেশি ভাষায় আমার কাছে গ্রিক ভাষা। আমি তো তোমাকে আমার ভাষা শিখতে বলছি না, আমি শুধু বলছি তোমার ভাষা শেখার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে। ফাইন, সাহায্য করব। ভাষা শেখা ছাড়া আর কি কি জিনিস শিখতে চাও একেবারে বলে ফেলো। আমি তোমাদের দেশীয় রান্না শিখতে চাই। আর কি? তোমাদের দেশের রীতিনীতি, আদব কায়দা। ভাষা ভাষা শেখা নয়, খুব ভালো মতো শেখা, যেন তুমি কোনোদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলো না আর বলো, কেন যে বিদেশে একটা মেয়েকে বিয়ে করলাম। তাহের হাসতে হাসতে বলল, তুমি চেষ্টা করছো পুরোপুরি একটা বাঙালি মেয়ে হয়ে যেতে, তাই না? হ্যাঁ। খুব কি কঠিন? ভয়ঙ্কর কঠিন। মোটেই কঠিন না। আমি ঠিক করেছি, বাংলাটা পুরোপুরি শেখা হয়ে গেলে আমি তোমাকে নিয়ে তোমার দেশে যাব। বাঙালি মেয়ে হবার মূল ট্রেনিং আমি দেশে নিয়ে নেব। পাগল হয়েছ? দেশে যাবার কথা আমি চিন্তাও করি না। কেন চিন্তা করো না? দেশে আমার কেউ নেই। তোমার বাবা মা মারা গেছেন তা জানি, তাই বলে আর কেউ থাকবে না তা কি করে হয়? আমার বাবা মা নেই, আমার কোনো ভাই বোনও নেই। একটাই বোন ছিল, ছোটবেলায় মেনিনজাইটিসে মারা গেছে। বাড়ি ঘর তো আছে না, তাও নেই? একটা বাড়ি আছে, তাও গ্রামের দিকে। শহরে কোনো বাড়ি ঘর নেই। গ্রামের বাড়িতে কে থাকে? কেউ থাকে না, তালাবদ্ধ থাকে। দরজা জানালা কিছু কিছু চুরি করে নিয়ে গেছে, তবে খুব বেশি নিতে পারিনি। বাড়ির সঙ্গে বিরাট আম কাঁঠালের বাগান আছে। আমার এক দূর সম্পর্কের চাচা সেই বাগান দেখাশোনা করেন। বাগানের আয় তিনিই ভোগ করেন। তাকে আমি মাঝে মাঝে কিছু ডলার পাঠাই, যাতে তিনি বাড়িটা দেখে শুনে রাখেন। লিলিয়ান আগ্রহ নিয়ে বলল, খুবই ভালো কথা। মনে হচ্ছে আমাদের পৈতৃক বাড়ি বসবাসযোগ্য অবস্থায় আছে। এই সামারে চলো, 2 মাস থেকে আসি। পাগল হয়েছ? সামারে আমি থাকবো, বিয়ে না। কোনো ক্রমে কি যাওয়া সম্ভব না? না। তাছাড়া লিলিয়ান, সামারে বাংলাদেশে তোমার ভালো লাগবে না। ট্রপিক্যাল কান্ট্রি, প্রচণ্ড গরম। টেম্পারেচার 36 ডিগ্রি 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে। হাই হিউমিডিটি, গা থেকে আলকাতরার মতো ঘাম বের হয়।
আমার কোনো অসুবিধা হবে না। হবে। আমার পৈতৃক বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই। হাত পাখা হচ্ছে একমাত্র পাখা। প্রচণ্ড মশা। বাড়ির চারদিকে বাগানটা সুন্দর, কিন্তু সুন্দর হলেও বাগানে হাঁটতে পারবে না। বর্ষায় প্যাচ প্যাচে কাদা হয়ে থাকে, সেই সঙ্গে আছে সাপের উপদ্রব। তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। ভয় দেখানোর চেষ্টা করছি না, সত্যি কথা বলছি। ভয় দেখাতে চাইলে বলতাম আমাদের বাড়ির চারপাশে ঘন জঙ্গল, সেই জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং বুনো হাতি ঘুরে বেড়ায়। আমি মশার কথা বলেছি, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলিনি। লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব আশা ছিল আমি এই সামারেই তোমার পৈতৃক বাড়ি দেখতে যাব। তোমার আশা আপাতত পূর্ণ হচ্ছে না, কোনো একদিন নিশ্চয় হবে। বাংলাদেশের মশা তোমাকে দেখিয়ে আনবো। সব মশা এক্সপোর্ট কোয়ালিটির সাইজ। এক একজন 1 ছটাক 1.5 ছটাক করে রক্ত খায়, রক্ত খেয়ে বমি করে ফেলে দেয়, আবার খায়। তাহেরের ভিয়েনায় 1 মাসের জন্য যাবার কথা ছিল, সেটা বেড়ে হয়েছে 2 মাস। সেমিনারের শেষে একটা শর্ট কোর্স শেষ করে সে ফিরবে। তাহের খুব খুশি। লিলিয়ানের খারাপ লাগছে, বেশ খারাপ লাগছে। খারাপ লাগছে এই ভেবে যে তাহের বুঝতে পারছে না তাহেরকে ছেড়ে একা একা বাস করা তার জন্য কত কষ্টের। সে তো অনায়াসে বলতে পারত, লিলি তুমি আমার সঙ্গে চলো, ঘরদোয়ার তালাবদ্ধ থাকুক। এই কথা একবারও বলছে না। তাহেরের ফ্লাইট বুধবারে। সে মঙ্গলবার নাস্তার টেবিলে কফি খেতে খেতে লিলিকে বলল, লিলি তুমিও চলো, আমি সেমিনার করব, কোর্স করব, তুমি শহরে শহরে ঘুরবে, শুধু রাতে আমরা একসঙ্গে ঘুমোবো। এখানে একা একা এত বড় বাড়িতে থাকার তোমার দরকার কি? শেষে ভয়টায় পাবে। না, আমি ভয় পাবো না। ভয় না পেলে থাক, বাড়ি খালি রেখে যাওয়া ঠিক না। লিলিয়ানের কান্না পাচ্ছে। কেন সে বলতে গেল না আমি ভয় পাবো না? তাহের বলা মাত্র সে রাজি হলো না কেন? এখন সে কি বলবে? আমি একা একা এখানে থাকতে চাচ্ছি না, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার জন্য একটা টিকিট করো। না, তা বলা সম্ভব না। এমন ছেলে মানুষই কিছু সে করতে পারে না। লিলিয়ান, তুমি স্বীকার না করলে আমি বুঝতে পারছি 2 মাস একা একা থাকা তোমার জন্য কষ্টকর হবে। তোমাকে আমি একটা সাজেশন দেই, তুমি তোমার বাবা মার কাছ থেকে ঘুরে আসো, ওদের রাগ ভাঙিয়ে আসো। ওদের রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলেই তুমি এমন কথা বললে। এ রাগ ভাঙাবার নয়। আমার ধারণা তাদের সামনে গিয়ে তুমি কান্নাকাটি শুরু করলেই রাগ গলে জল হয়ে যাবে। চেষ্টা করে দেখো। চেষ্টা করে লাভ হবে না। আমার পজার চাচা মারা গেছেন, কেউ আমাকে এই খবরটাও দেয়নি। আমি জেনেছি অন্য একজনের কাছে। এরা কোনোদিনই তোমাকে গ্রহণ করবে না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিংবা মারা গেলে হয়তো বা করবে। তোমাকে ছেড়ে যাবার প্রশ্নই ওঠে না। মৃত্যু বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যে প্লেনে উঠেছি সেই প্লেনটাই ক্র্যাশ করতে পারে। তবে তোমাকে পৈতৃক বাড়ি না দেখিয়ে আমি মরব না, এ বিষয়ে নিশ্চিত থাকো। লিলিয়ানের খুব মন খারাপ লাগছে। হঠাৎ মৃত্যু প্রসঙ্গ চলে এলো কেন? এই প্রসঙ্গ তো আসার কথা ছিল না। লিলিয়ান, আমি প্রতিদিন একবার টেলিফোন করব। আচ্ছা। তোমার ড্রেসিং টেবিলে ড্রয়ারে একটা খাম রেখে যাচ্ছি। আমি বাসা থেকে বেরোবার পর খাম খুলবে, তার আগে নয়। কি আছে খামে? কিছু না। আর একটা কথা, তুমি যদি একা থাকতে ভয় পাও তাহলে ঘরে তালা দিয়ে পরিচিত কারো বাড়িতে উঠে পড়বে কিংবা কোনো হোটেলে। আমি ভয় পাবো না। তোমার চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি ভয় পাচ্ছ। আমি চোখের ডাক্তার, চোখ বিশেষজ্ঞ। চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারি। লিলিয়ান তাহেরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আই লাভ ইউ। লিলি, এই 2 মাসে কি তুমি দয়া করে একটা কাজ করবে? গাড়ি চালানোটা শিখে নেবে। এটা কোনো কঠিন ব্যাপার না। ড্রাইভিংয়ের যে কোনো স্কুলে ভর্তি হলেই হবে। গাড়ি চালানো জানলে তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে নিয়ে আসতে পারতে। 2জন গল্প করতে করতে যেতাম। এখন যাব ক্যাবে করে। বিশ্রী ব্যাপার।
তাহের ঘর থেকে বের হওয়া মাত্র লিলিয়ান ড্রয়ার খুলল। সেখানে একটা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় লিলি, খামের ভিতর একটা ভিয়েনা যাবার ওপেন টিকিট আছে। টিকিটটা তোমার জন্য। যখন ইচ্ছে করবে তুমি চলে আসবে। আমি জোর করেই তোমাকে নিয়ে যেতাম, যাইনি, কারণ আমি সারাটা দিন থাকবো ব্যস্ত। তুমি একা একা হোটেলে বসে থাকবে, নিজের স্বার্থে তোমাকে কষ্ট দিতে ইচ্ছে করলো না। এর চেয়ে ওপেন টিকিট ভালো। এখানে একা একা থেকে ক্লান্ত হয়ে পড়লে চলে আসবে। তখন ভিয়েনার হোটেলে বসে বিরক্ত হলেও আমাকে দোষ দিতে পারবে না, কারণ তুমি এসেছো নিজের আগ্রহে। লিলিয়ান সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্টকে ফোন করল। যদি বুকিং পাওয়া যায়, সম্ভব হলে আজই। ট্রাভেল এজেন্টের রোবট গলার মেয়েটি বলল, আগামী 15 দিন বুকিং পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সামারে ইউরোপ যাবার টিকিট কনফার্ম করা কঠিন। দল বেঁধে ট্যুরিস্টরা যাচ্ছে। তবে তোমাকে আমি ওয়েটিং লিস্টে রেখে দিচ্ছি, কিছু পাওয়া গেলে জানাবো। অনেকদিন পর লিলিয়ান একা একা ঘুমোতে গেল এবং আশ্চর্য, অনেকদিন পর ভয়ঙ্কর স্বপ্নটা সে আবার দেখল। এবারে স্বপ্ন আরও স্পষ্ট, যেন স্বপ্ন না, পুরো ব্যাপারটা বাস্তবে ঘটে যাচ্ছে। সে দেখল বিশাল প্রাচীন শ্যাওলা পরা এক অট্টালিকা। সে সিঁড়ি বেয়ে উঠছে, লোহার পেঁচানো সিঁড়ি। সে উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। সিঁড়ি শেষ হচ্ছে না। হঠাৎ সিঁড়ি শেষ, নিচে নামতে চেষ্টা করল। কি আশ্চর্য, নিচে নামারও ব্যবস্থা নেই। সে এখন কি করবে? তাহেরের কথা শোনা যাচ্ছে। সে অনেক দূর থেকে ডাকছে, তার গলার স্বর ক্ষীণ, প্রায় অস্পষ্ট। লিলিয়ান, লিলিয়ান, তুমি কোথায়? আমি এখানে। তুমি আমাকে বাঁচাও, আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি। ওরা আমাকে মেরে ফেলতে চাইছে, তুমি আমাকে বাঁচাও। আমি নামতে পারছি না, আমি আটকা পড়ে গেছি। আমাকে বাঁচাও লিলিয়ান, আমাকে বাঁচাও, আমি আটকা পড়ে গেছি। সিঁড়ি দুলছে, প্রচণ্ড শব্দে দুলছে। দুলনিতে লোহার রেলিং খুলে আসছে। অনেক দূর থেকে তাহেরের অস্পষ্ট স্বর কানে আসছে। খুব বাতাস দিচ্ছে, বাতাসের কারণে কিছু শোনা যাচ্ছে না। লিলিয়ান জেগে উঠল। ঘড়িতে 1:10 বাজে। লিলিয়ান বাকি রাতটা বারান্দার রকিং চেয়ারে বসে কাটালো। ডাক্তার ভার্মেন চশমার ফাঁক দিয়ে তাকিয়ে আছেন। লিলিয়ানের মনে হলো তিনি হাসি চেপে রাখার চেষ্টা করছেন, যে কোনো মুহূর্তে হেসে ফেলবেন, হাসবেন তাহেরের মতো শব্দ করে। লিলিয়ান খুব লজ্জায় পড়বে। সেরকম কিছু হলো না। ডাক্তার ভার্মেন হাসলেন না। চোখ থেকে চশমা খুলে ফেলে কাঁচ পরিষ্কার করতে করতে বললেন, তুমি আবার দুঃস্বপ্ন দেখছ? হ্যাঁ। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখা তো খুবই স্বাভাবিক লিলিয়ান। আমরা সুন্দর স্বপ্ন যেমন দেখি, দুঃস্বপ্নও দেখি। ডক্টর ভার্মেন, আমি তা জানি, কিন্তু আমার স্বপ্ন অন্যরকম। অন্যরকম বলতে কি বোঝাচ্ছ? আপনাকে ব্যাখ্যা করতে পারবো না, তবে আমার মনে হয় স্বপ্নে কেউ আমাকে কিছু বলার চেষ্টা করছে। তুমি ঠিকই ধরেছ, স্বপ্নে কেউ তোমাকে কিছু বলার চেষ্টা করছে। এটা ঠিক, অবশ্যই বলার চেষ্টা করছে। সেই কেউটা হচ্ছে তুমি নিজে। তোমার নিজের সাবকনসাস মাইন্ড তোমার কনসাস মাইন্ডকে তথ্য দিতে চাইছে। ডক্টর, তা কিন্তু না। তাহেরের মহাবিপদ সম্পর্কে আমাকে কেউ একজন সাবধান করছে। ডাক্তার ভার্মেন এবার হাসলেন, তবে শব্দ করে নয়, নিঃশব্দে। শিশুদের প্রবোধ দেওয়ার জন্য বড়রা যেমন হাসে, তেমন হাসি। শোনো লিলিয়ান, ছেলেটা সম্পর্কে তোমার নিজের মধ্যেই এক ধরনের ভয় আছে। সেই ভয় হচ্ছে ছেলেটিকে হারানোর ভয়। এই ভয়ের উৎপত্তি হলো ভালোবাসায়। কাউকে গভীরভাবে ভালোবাসলেই এই ভয় তৈরি হয়। মনে হয় একসময় ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমার কি হবে? অবচেতন মনে ধীরে ধীরে ভয় জমা হতে থাকে। তোমার ক্ষেত্রেও তাই ঘটেছে। আপনাকে আমি বোঝাতে পারছি না। আমি স্বপ্নে তাহেরদের প্রাচীন বসতবাড়ি স্পষ্ট দেখেছি। আমি সে বাড়ির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম।
তুমি তোমার কল্পনার একটা বাড়ির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলে। ডক্টর ভার্ম্যান, আমি কিন্তু নিশ্চিত জানি একদিন ওই বাড়িতে আমরা যাব, তাহের ভয়ঙ্কর বিপদে পড়বে। যদি জানো তাহলে ওই বাড়িতে যেও না। আমাদের যেতেই হবে, এটা হচ্ছে নিয়তি, যা ঘটবার তা ঘটবেই। লিলিয়ান, তুমি নিজের যুক্তিতে আটকা পড়ে যাচ্ছ। যা ঘটবার তা যদি ঘটে, তাহলে তোমাকে স্বপ্নে সাবধান করার প্রয়োজন কি? লিলিয়ান চুপ করে রইল। ডক্টর ভার্ম্যান শান্ত গলায় বলল, তুচ্ছ জিনিস নিয়ে এত ভেবো না, তুচ্ছ জিনিসকে তুচ্ছ করতে শেখো। লিলিয়ান উঠে দাঁড়ালো, ক্লান্ত গলায় বলল, আমি ওদের বাড়ির স্বপ্নে সত্যি দেখেছি, দেখা মাত্র চিনতে পারবো, লোহার পেঁচানো সিঁড়ি। লিলিয়ান, আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি। রাতে ঘুমোতে যাবার 1 ঘন্টা আগে 2 ট্যাবলেট খাবে, মনে থাকবে? থাকবে। ডক্টর ভার্ম্যান নিশ্চয়ই খুব কড়া ঘুমের ওষুধ দিয়েছেন। ওষুধ খাবার পরপর লিলিয়ানের মনে হলো সে তলিয়ে যেতে শুরু করেছে, কোনো গভীর খাদে পড়ে গেছে, নিচে নেমে যাচ্ছে, অতি দ্রুত নেমে যাচ্ছে। খাটটা অন্ধকার এবং শীতল। লিলিয়ানের ভয় ভয় করতে লাগলো। মনে হয় এই ঘুম আর ভাঙবে না, কেউ ভাঙাতে পারবে না। সে বিরাট এক বাড়িতে মরে পড়ে থাকবে, কেউ জানবেও না। ক্রিং ক্রিং ক্রিং। কিসের শব্দ? টেলিফোন না? কেউ সে কলিং বেল টিপছে, নাকি গির্জার ঘন্টার শব্দ? তাদের বাড়ির কাছেই ক্যাথলিক চার্চ। ওরা মাঝে মাঝে ঘন্টা বাজায়, কেউ মারা গেলে ঘন্টা বাজায়। কে মারা গেছে? তাহের। তাহেরের কি কিছু হয়েছে? প্লেন দুর্ঘটনার খবর তো কেউ দেয়নি। টিভি খোলা আছে, প্লেন দুর্ঘটনা হলে বলতো। প্লেন দুর্ঘটনার খবর টিভি খুব ফলাও করে প্রচার করে। ট্রেন বা বাস দুর্ঘটনার খবর কোনো পাত্তা পায় না। এর কারণ কি? ক্রিং ক্রিং ক্রিং। লিলিয়ান টেলিফোন তুলে ক্লান্ত গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে তাহেরের গলা পাওয়া গেল। হ্যালো লিলিয়ান, আমি। তুমি কেমন আছো? ভালো। গলা শুনে তো মনে হচ্ছে ভালো না। অসুখ বিসুখ করেছে কি না? না, ঘুম পাচ্ছে। এক্ষুনি ঘুম পাচ্ছে কেন? রাত তো বেশি হয়নি। কটা বাজে তোমাদের ওখানে? 10টা। 10টা তো তেমন রাত না। তুমি ঘুমে কথা বলতে পারছো না, ব্যাপারটা কি? আমি ঘুমের ওষুধ খেয়েছি। কেন? কয়েক রাত ধরে আমার ঘুম হচ্ছে না, আমি দুঃস্বপ্ন দেখছি। ও আচ্ছা। লিলিয়ান জড়ানো স্বরে বলল, তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করি, খুব জরুরি। আচ্ছা, তোমাদের গ্রামের বাড়িটা বিশাল না? হ্যাঁ বিশাল। হঠাৎ এ প্রসঙ্গ কেন? কারণ আছে। এখন বলো, তোমাদের বাড়ির বাইরের দিকে ছাদ পর্যন্ত লোহার পেঁচানো সিঁড়ি আছে না? না, নেই। আগে এক সময় ছিল, এখন নেই। কখনো ছিল না, কোনো কালেও ছিল না। সিঁড়ির কথা এলো কেন? এখন বলতে পারবো না, খুব ঘুম পাচ্ছে। হ্যালো লিলিয়ান, হ্যালো। লিলিয়ান টেলিফোন নামিয়ে রেখে সোফার উপর ঘুমিয়ে পড়ল। আবার ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। লিলিয়ান জড়ানো স্বরে বলল, হ্যালো মিসেস লিলিয়ান। ইয়েস। ইউনাইটেড ট্রাভেল এজেন্সি থেকে বলছি। আপনি ভিয়েনার বুকিং চেয়েছিলেন, আগামীকাল বুকিং পাওয়া গেছে। লন্ডন ফ্রাঙ্কফুর্ট হয়ে ভিয়েনা। লন্ডনে 1 রাত থাকতে হবে। কোথায় থাকবো? এয়ারপোর্ট হোটেলে, এয়ারপোর্টের কাছেই। আচ্ছা, এই হোটেলে কি পেঁচানো লোহার সিঁড়ি আছে? ম্যাডাম, আপনি কি বলছেন বুঝতে পারছি না। লিলিয়ান টেলিফোন রেখে আবার ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সেই পেঁচানো সিঁড়ি আবার দেখল।
সে সিঁড়ি দিয়ে নামছে, অতি দ্রুত নামছে। সিঁড়ি কাঁপছে, মনে হচ্ছে পড়ে যাবে। লিলিয়ান ঘুমের মধ্যেই ফুঁপিয়ে কাঁদতে লাগল। তাহেরের নার্ভ শক্ত, শুধু শক্ত না, বেশ শক্ত। চরম বিপদেও তার মাথা ঠান্ডা থাকে। ভিয়েনায় সে কোনো বিপদের মধ্যে নেই, সুখে আছে বলা চলে। সেমিনার চলছে, পেপার পড়া হচ্ছে, তবে আড্ডা হচ্ছে তার চেয়ে বেশি। প্রতি সন্ধ্যায় ককটেল পার্টি, হইচই, নাচানাচি। তাহের এই হইচয়ে নিজেকে মেশাতে পারছে না। মনে হচ্ছে তার ইস্পাতের নার্ভেও মরিচা ধরে গেছে। গতরাতে এক ফোঁটা ঘুম হয়নি। এরকম অদ্ভুত ঘটনা তাহেরের জীবনে খুব বেশি ঘটেনি। বিছানায় যাবার আগেই সে ঘুমিয়ে পড়ে। তার অনিদ্রার কারণ লিলিয়ান। লিলিয়ানের সমস্যাটা সে ঠিক ধরতে পারছে না। টেলিফোনে পেঁচানো সিঁড়ির কথা কেন জিজ্ঞেস করল? তাহেরকে এত আগ্রহ করে সে কেনই বা বিয়ে করল? আমেরিকান মেয়েগুলোর কাছে বিয়ে এবং ডিভোর্স দুইই ডাল ভাত। 24 ঘন্টার পরিচয়ে তারা বিয়ে করে ফেলে, আবার এক সপ্তাহ পর ছাড়াছাড়ি। দুজন দুদিকে গিয়ে অন্য দুজনকে খুঁজে নেয়। কিন্তু লিলিয়ান এরকম মেয়ে নয়। সে কেন তাহেরের মতো আধা বাউন্ডুলে একজনের জন্য এতটা ভালোবাসা জমিয়ে রাখবে? লিলিয়ান কোনো একটা ব্যাপারে কষ্ট পাচ্ছে। সে কষ্টের প্রকৃতি তাহের জানে না। জানার চেষ্টা করা কি উচিত? স্বামী স্ত্রীর ভেতরেও কি কিছু গোপন ব্যাপার থাকা প্রয়োজন বলে তাহের মনে করে? অবশ্যই ভিয়েনায় পা দেবার পর থেকে তাহেরের মনে হচ্ছে সে ভুল করছে। তার উচিত ছিল লিলিয়ানের গোপন কষ্টের ব্যাপারগুলো জানা। লিলিয়ানকে টেলিফোনে ধরার সব চেষ্টা বিফল হল। সারাদিনে তাহের 6 বার টেলিফোন করল। রিং হয়, কেউ টেলিফোন ধরে না। লিলিয়ান কি ঘর তালাবদ্ধ করে কোথাও গেছে, নাকি স্ট্রোক হয়ে ঘরে মরে পড়ে আছে? তাহের খুব অস্থির বোধ করতে লাগল। সেমিনারে একেবারে মন বসছে না। ইচ্ছে করছে ব্যাগ গুছিয়ে প্লেনে উঠে বসতে। রাত দুপুরে বাড়িতে পৌঁছে আমেরিকানদের মতো চেঁচিয়ে বলতে, হানি, আই এম অ্যাট হোম। সেমিনারে ক্যাটারাক্ট সলভেন্টের উপর বিরক্তিকর এক বক্তৃতা হচ্ছে। বক্তা মাঝে মাঝে হাসাবার চেষ্টা করছেন, পারছেন না। বক্তৃতার মাঝখানে তাহেরের কাছে স্লিপ এলো, আমেরিকা থেকে জরুরি কল। তাহের টেলিফোন ধরার জন্য প্রায় ছুটে গেল। যিনি পেপার পড়ছিলেন তিনি পড়া বন্ধ করে কড়া চোখে তাকিয়ে রইলেন। টেলিফোন করেছে লিলিয়ান। তাহের বলল, কেমন আছো লিলিয়ান? ভালো আছি। কোনো বিশেষ কারণে টেলিফোন করেছ না এমনি? এমনি করেছি। আমি কি তোমাকে বিরক্ত করলাম? মোটেও বিরক্ত করনি, বরং খুব আনন্দিত করেছ। আমি তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম। ওই দিন হঠাৎ টেলিফোন রেখে দিলে। খুব ঘুম পাচ্ছিল, শরীর ভালো লাগছিল না। আচ্ছা, পেঁচানো সিঁড়ির কথা জিজ্ঞেস করেছিলে কেন ওই দিন? কিছু না, বাদ দাও। লিলিয়ান, এখন তোমার শরীর কেমন? শরীর ভালো। তুমি আমাকে নিয়ে মোটেও চিন্তা করবে না। তুমি ঠিকমতো তোমার সেমিনার করো। কোর্স ওয়ার্ক কবে থেকে শুরু হচ্ছে? তাহের প্রশ্নের জবাব না দিয়ে খুব নরম গলায় বলল, লিলিয়ান, তুমি কি আমার একটা প্রশ্নের জবাব দেবে? অবশ্যই দেব। আমার কেন না জানি মনে হচ্ছে তুমি কোনো এক ধরনের ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছ। ক্রাইসিসের কারণটা কি আমি জানতে পারি? না। বেশ, জানাতে না চাইলে জানাতে হবে না। এমন কিছু কি আছে যা তুমি আমাকে বলতে চাও? হ্যাঁ। তাহলে বলো। আই লাভ ইউ। অন্য সময় হলে তাহের হু হু করে হেসে ফেলত। আজ পারল না। তার অসম্ভব মন খারাপ হয়ে গেল। টেলিফোন নামিয়ে রেখে সে দুটো কাজ করল। প্রথম কাজ, কোর্স কোঅর্ডিনেটরকে বলল, আমার একটা সমস্যা দেখা দিয়েছে, আমি আমেরিকা ফিরে যাচ্ছি। দ্বিতীয় কাজ, ট্রাভেল এজেন্সিতে টেলিফোন করে বলল, আমি আমার স্ত্রীকে নিয়ে 2 মাস ঘুরে বেড়াবো। খুব ইন্টারেস্টিং একটা ট্যুর প্ল্যান তুমি তৈরি করে দাও। ট্যুর প্ল্যানে সমুদ্র, পাহাড়, অরণ্য, এই 3টি জিনিসই থাকতে হবে। আমরা বিয়ের পর একসঙ্গে কোথাও বাইরে যাইনি। এটা হবে আমাদের হানিমুন ট্যুর। অ্যাডভেঞ্চার চাও না স্মুথ প্ল্যান চাও?
দুটোই চাই। ট্যুর প্ল্যানে হোটেলের ব্যবস্থা থাকবে? হ্যাঁ, থাকবে। ইকোনমি হোটেল না এক্সপেন্সিভ হোটেল? এক্সপেন্সিভ হোটেল। ইকোনমি হোটেলে আমি থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে। কোন মহাদেশে ঘুরতে চাও? ইউরোপ, এশিয়া? ইন্ডিয়া দেখে আসো। ইন্ডিয়া এবং নেপাল, পাহাড়, সমুদ্র, অরণ্য সবই পাবে। তাজমহল আছে, সপ্তম আশ্চর্য। তাহের হঠাৎ তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি বরং আমাদের দুজনের জন্য বাংলাদেশে একটা ট্যুরের ব্যবস্থা করো। বাংলাদেশ খুব ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় না। আমার নিজেরও মনে হয় না, তবু করো। পুরো ট্যুরটাই হবে বাংলাদেশে? হ্যাঁ। কিছু মনে করবে না? বাংলাদেশে হানিমুন ট্যুরে যেতে চাওয়ার কারণটা কি জানতে পারি? হ্যাঁ, পারো। এটা আমার নিজের দেশ। অনেকদিন পর তাহের প্রাণ খুলে হাসল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, হ্যালো মিস, আমার মন্টানা যাবার একটা টিকিটের ব্যবস্থা করে দাও। এমনভাবে করবে যেন আমি রাত দুপুরে উপস্থিত হতে পারি। আমি আমার স্ত্রীকে চমকে দিতে চাই। রাত 3টায় লিলিয়ান দরজা খুলল। তাহের দাঁড়িয়ে আছে। বাচ্চাদের খেলনার দোকান থেকে অদ্ভুত একটা মুখোশ পরে নিয়েছে। মুখোশে তাকে ভয়ঙ্কর দেখানোর কথা, কেন জানি তা দেখাচ্ছে না, বরং হাস্যকর লাগছে। লিলিয়ান শিশুদের মতো চেঁচিয়ে উঠে বলল, হে কি তুমি? তাহেরের মুখোশের আড়াল থেকে হাসতে হাসতে বলল, ইয়েস বিদেশিনী, আমি। চলে এলে যে? তোমাকে দেখতে এলাম। তুমি কেমন আছো? লিলিয়ান ঝলমলে গলায় বলল, খুব খারাপ ছিলাম, এখন আর খারাপ নেই। আমি এখন ভালো আছি, খুব ভালো আছি। ভালো থাকলে চমৎকার করে কাপাচিনো কফি বানাও, প্রচুর ফেনা যেন হয়, এবং জিনিসপত্র গোছগাছ করা শুরু করো। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বাংলাদেশের একটা জেলা নেত্রকোনায়। নেত্রকোনা থেকে নান্দাইল রোড স্টেশন বলে অখ্যাত একটা রেল স্টেশনে। সেখান থেকে 20 মাইল দূরে অতি দুর্গম এক স্থানে, যেখানে আমার পূর্বপুরুষরা বোকার মতো এক বিশাল অট্টালিকা বানিয়েছিল। সেই অট্টালিকার ধ্বংসাবশেষ তোমাকে দেখিয়ে নিয়ে আসব। ওই অঞ্চলে পৌঁছাতে যেসব যানবাহনে আমরা চড়ব সেসব হচ্ছে প্লেন, রেল, নৌকা, মহিষের গাড়ি, সবশেষে হন্টন। হন্টন মানে কি? হন্টন মানে আমি বলবো না। বাংলাদেশে যাচ্ছ, কাজেই এখন থেকে কথাবার্তা হবে বাংলায়। তুমি বুঝতে পারলে ভালো কথা, বুঝতে না পারলেও নেই। এত দ্রুত কথা বললে বুঝবো কি করে? স্লোলি বলো, আমি সবই বুঝি। বাংলা এমন ভাষা যা স্লো বলা যায় না, অতি দ্রুত বলতে হয়। দ্রুত কথা বলা শিখে নাও। আমাদের দেশের লোকজন কাজকর্ম করে ঢিলা মতে, কিন্তু কথা বলে দ্রুত। রেল, নৌকা, মহিষের গাড়ি এবং হন্টনের কথা বলা হলেও ট্রেন থেকে নেমে সরাসরি নৌকা নিয়ে বাড়ির ঘাটে যাওয়া যায়। ঘাটের নাম ইন্দারঘাট, গ্রাম তিলতলা। তাহের নৌকা নিয়েছে, ঠাকরাকোনা থেকে ইন্দারঘাট যাবে। 2 মাঝির নৌকা। 2 মাঝির একজনের বয়স 10-11। সে আবার দার্শনিক প্রকৃতির। বেশিরভাগ সময় আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন করলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। তার নীরবতা অন্যজন পুষিয়ে দেয়। একটা কথা জিজ্ঞেস করলে 10টা কথা বলে। তাহের বলল, কতক্ষণ লাগবে? বালক মাঝি উত্তর দিল না, মুখ ঘুরিয়ে নিল। বালক মাঝির বাবা হাসি মুখে বলল, এক টানে লইয়া যামু, 1 টানের মামলা। টান দিতে পারবেন তো? আপনি নিজের অবস্থা দেখছি কাহিল, ছেলেটাও নিতান্তই শিশু। বিছনা করে দিতেছি, হুইয়া ঘুমান। ইন্দারঘাটে ঘুম থেকে ডাইকা তুলব। সাথের ম্যাম সাহেব আপনার কি লাগে? আমার স্ত্রী। গত বছর এক ম্যাম সাহেব দেখছিলাম, হাফ প্যান্ট পরা, নবীনগর হাটবারে মোটর সাইকেল নিয়ে আসছে। একটা কুমড়া কিনছে। কুমড়া এরা খুব ভালা পায়, শখ কইরা খায়। আপনি নৌকা ছাড়ার ব্যবস্থা করুন তো দেখি। সব ব্যবস্থা হইতেছে। নূর মিয়ার নৌকায় উঠছেন, আর চিন্তার কিছু নাই। নৌকা ছাড়ার পর মনে হলো চিন্তার অনেক কিছুই আছে। নূর মিয়া নিজে কিছুই করছে না,
হাল ধরে বসে আছে। বাচ্চা ছেলে একা দাঁত টেনে নিয়ে যাচ্ছে। 10 মাইল পথ যেতে দীর্ঘ সময় লাগবে। দিনে দিনে পৌঁছানোর আশা মনে হচ্ছে ছেড়ে দিতেই হবে। লিলিয়ান খুব আগ্রহ নিয়ে নদী দেখছে। তার কেমন লাগছে বোঝা যাচ্ছে না, কালো চশমায় তার চোখ ঢাকা। তাহের বলল, কেমন লাগছে লিলিয়ান? খুব ভালো লাগছে, অদ্ভুত লাগছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই এই জার্নি শেষ হবে না? না, এই জার্নি বলতে গেলে অনন্তকাল ধরে চলবে। তুমি ইচ্ছে করলে ঘুমিয়ে পড়তে পারো। না, আমি ঘুমাবো না। খিদে পেয়েছে? না। স্টেশনে কিছু খেয়ে নেওয়ার দরকার ছিল। অল্পক্ষণের ভেতর খিদে পাবে, তখন নদীর পানি ছাড়া আর কিছুই খেতে পারবে না। নূর মিয়া তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, খাওয়ান দাওয়ান নিয়ে কোনো চিন্তা কইরেন না। বসিরহাটে বাজারে নৌকা ভিড়ামু, বাজার সদাই কইরা রান্দা চাপামু, খাওয়া দাওয়া শেষ কইরা বেলাবেলি চইলা যামু ইন্দারঘাট। এক টানের মামলা। তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কাছে মনে হচ্ছে নূর মিয়া খুব যন্ত্রণা করবে, তাদের প্রতিটি কথায় অংশগ্রহণ করবে, নিজস্ব মতামত দেবে। রান্নাবান্নার অনেক সময় নষ্ট করার পরিকল্পনাও নূর মিয়ার আছে বলে মনে হচ্ছে। স্যার, আপনার পরিবার বাংলায় কথা কয়? এই মোটর সাইকেলের ম্যাম সব বাংলায় কথা কয়। কুমড়া কিনতে গিয়া পরিষ্কার বলছে, কুমড়ার দাম কত? ঠিক মতো নৌকা চালান নূর মিয়া, বেশি কথার বলার প্রয়োজন নেই। এইটা স্যার আপনার বলা লাগবো না। বেশি কথার মধ্যে নূর মিয়া নাই। দেশটা নষ্ট হইতেছে অধিক কথার কারণে। লিলিয়ান ইংরেজিতে বলল, আহা, বেচারা কথা বলতে এত পছন্দ করে, আর তুমি তাকে কথা বলতে দিচ্ছ না। বলুক না কথা, কি ক্ষতি তাতে? আমার তো আর কথা শুনতে ভালো লাগছে তার। বুঝতে পারছো? কিছু কিছু পারছি। যতই কথা শুনবো ততে আরো বেশি বুঝবো। তুমি এক কাজ করো, নূর মিয়ার সঙ্গে বসে বসে গল্প করো, আমি ঘুমিয়ে পড়ি। চারদিকে ঐশ্বর্য সুন্দর, এর মাঝখানে তুমি ঘুমিয়ে পড়বে? কাব্যভাব আমার একেবারেই নেই লিলি। আমি মানুষটা পাথর টাইপ, অনুভূতি শূন্য। আমি কি এই অনুভূতি শূন্য মানুষটার কাছে একটা আবেদন রাখতে পারি? হ্যাঁ, পারো। আমেরিকায় ফিরে গিয়ে কি হবে? চলো আমরা এখানেই থেকে যাই। তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল, এই জঙ্গলে থেকে যেতে চাও? হ্যাঁ, চাই। তোমার মাথা থেকে পোকাগুলো দূর করো লিলিয়ান। তুমি আমার গ্রামের বাড়ি দেখতে চেয়েছিলে বলে তোমাকে নিয়ে যাচ্ছি। সেখানে আমি থাকবো খুব বেশি হলে 3 দিন। তারপর বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব, কক্সবাজার, সুন্দরবন, সিলেট। তারপর যাব নেপাল। হিমালয় কন্যা নেপাল দেখার পর আমেরিকায় ফিরে যাব। লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শান্ত গলায় প্রায় ফিসফিস করে বলল, আমার একটা অদ্ভুত কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের দুজনের কেউই এই জায়গা ছেড়ে কোনোদিন অন্য কোথাও যেতে পারবো না। বাকি জীবনটা আমাদের এখানেই থেকে যেতে হবে। তারা ইন্দার ঘাটে পৌঁছালো সন্ধ্যার পর। কাকতালীয়ভাবে পূর্ণিমা পড়ে গেছে, চাঁদ উঠেছে, তবে চাঁদের আলো এখনো জোরালো হয়নি। গাছপালা সব কেমন ভুতুরে অন্ধকার। তাহের বলল, হাত ধরো লিলিয়ান, বনের ভেতর দিয়ে যেতে হবে। একসময় এটা সুন্দর বাগান ছিল, এখন পুরোপুরি ফরেস্ট। হালুম শব্দ করে বাঘ বের হয়ে এলেও অবাক হব না। এখনো বের হচ্ছে না কেন, সেও এক রহস্য। বাড়ি দেখে লিলিয়ান একই সঙ্গে মুগ্ধ ও দুঃখিত হল। বিশাল অট্টালিকা, কিন্তু অন্তিম দশা। বাড়ির পলেস্তারা খসে খসে পড়ছে। দক্ষিণ দিকের দেয়াল ধসে পড়েছে। পুরো বাড়ি ঘন শেওলা ঢাকা। দুতলায় উঠা সিঁড়ি ভাঙ্গা, রেলিং ধসে গেছে। একতলায় বারান্দার গোবরের স্তূপ দেখে মনে হয় বৃষ্টির সময় এই জায়গা গরু ছাগলের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়। তাহের বিরস গলায় বলল, বাড়ি দেখলে লিলিয়ান? হ্যাঁ, দেখলাম। কোনো কমেন্ট করতে চাও?
চাই। করে ফেলো। এইবারে আমার চেনা, আমি এইবারে আগে দেখেছি। তোমাকে আমি লোহার পেঁচানো সিঁড়ির কথা বলেছিলাম, তুমি বলেছিলে এরকম সিঁড়ি নেই। সেই সিঁড়িকে এখন দেখতে পাচ্ছ? স্বপ্নে আমি অবিকল এই সিঁড়ি, এই বাড়ি দেখেছি। লোহার সিঁড়ি তাহেরের চোখে পড়ল। বাড়ির যে অংশ ধসে পড়েছে সিঁড়ি সেই দিকে। সিঁড়ির গা ঘেঁষে তেঁতুল পাতার মতো চিকন পাতার একটা গাছ। তাহের বলল, আমি এ বাড়িতে খুবই ছোটবেলায় থেকেছি, এ কারণেই সিঁড়ি চোখে পড়েনি। যাই হোক, তুমি দাবি করেছ এই বাড়ি তুমি স্বপ্নে দেখেছ। স্বপ্নে সব ভাঙ্গা বাড়ি একই রকম হয়। লিলিয়ান ক্লান্ত গলায় বলল, হয়তো হয়। তাহেরের দূর সম্পর্কের চাচা ইস্কান্দার আলী তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন, হাতে হারিকেন। এই গরমেও ইস্কান্দার আলীর গায়ে চাদর, পরনের লুঙ্গিটা সিল্কের, চিকচিক করছে। সঙ্গের ছেলে দুটির গায়ে গেঞ্জি, দুজনেরই শক্ত সামর্থ্য চেহারা। এরা কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে। তাকানোর ভঙ্গি শালের নয়। তাহের একবার ভাবল, ধমক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? বলল না, নিজেকে সামলে নিল। চাচার দিকে তাকিয়ে বলল, ভারীর অবস্থা তো শোচনীয়। ইস্কান্দার আলী কাশতে কাশতে বলল, ফুরানা বাড়ি, হেরসে ভালো আর কি হইব, ভাঙ্গাছে পরে নাই, হেইরাই আল্লাহর রহমত। ঠিকঠাক করার জন্য প্রতি মাসে টাকা পাঠাই। প্রতি মাসে ফাটাও না, মাঝে মধ্যে ফাটাও। অবস্থা যা, তাতে মনে হয় না এ বাড়িতে থাকা যাবে। থাকতে পারবা, 2 তলার কয়েকটা ঘর পরিষ্কার করে থুইছি। থাকা যাবে? হ, থাহন যাইব। সাথের এই মাইয়াটা কি তোমার স্ত্রী? হ্যাঁ। খ্রিস্টান বিবাহ করছো? হ্যাঁ। মাইয়া দেখতে সুন্দর আছে, বিবাহ করছো, ভালো করছো। খ্রিস্টান বিবাহ করা জায়েজ আছে। নবী করিম নিজেও একটা খ্রিস্টান মেয়ে বিবাহ করেছিলেন। বাবুর্চির ব্যবস্থা করতে লিখেছিলাম, ব্যবস্থা করেছেন? গ্রাম দেশে বাবুর্চি কই ভামু, আমার ঘরে রান্না হইব, টিফিন বাক্সে কইরা তোমার খানা দিয়া যাইব। তোমরা থাকবা কয়দিন? এখনো বলতে পারছি না। ডাকাইতের খুবই উপদ্রব, বেশি দিন না থাহনি ভালা। আমার সঙ্গে কি আছে যে ডাকাত নেবে? তোমার স্ত্রীরে নিয়ে যাইব, সুন্দর মেয়ে ছেলে, হইলদা চামড়া, বিলাতি। ডাকাইতরা খুব খুশি হইয়া তোমার স্ত্রীরে লইয়া যাইব। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? তোমারে ভয় দেখায় আমার ফয়দা কি? তোমার স্ত্রী মাছ ভাত খায় না ফাউরুটি খায়? মাছ ভাত খায়। শুয়ারের গোস্ত খায়? তাহের ক্ষিপ্ত গলায় বলল, খেলে কি করবেন? শুয়ারের গোস্ত ব্যবস্থা করবেন? রাগ হও কেন? কথার কথা বললাম। তোমার স্ত্রী দেখি হাসতেছে, সে বাংলা কথা বুঝে? তাকেই জিজ্ঞেস করুন। একলা একলা বাড়িতে ঢুকতেছে, তারে নিষেধ করো। নিষেধ করতে হবে না, তার বুদ্ধিশুদ্ধি আছে। লিলিয়ান হারিকেন হাতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠছে। মনে হচ্ছে তার এটা অনেক দিনের চেনা বাড়ি। ইস্কান্দার আলী থু করে তাহেরের পায়ের কাছে একদলা থুতু ফেললেন। তাহের চমকে সরে গেল। ইস্কান্দার আলী হাই তুলতে তুলতে বললেন, খাওয়ার জন্য কিছু খরচ দিও, জিনিসপত্র অগ্নিমূল্য। মাস এক জিনিস পাওয়াই যায় না। একটা মুরগির বাচ্চা, হ্যাঁ দাম তোমার 40-50। তাহের 2টা 500 টাকার নোট বের করল। তিনি বিরস মুখে নোট 2টো হাতে নিলেন। তাহের বলল, উত্তর দিকে ভাঙ্গা দেয়াল ঠিক করার জন্য টাকা চেয়েছিলেন, পাঠিয়েছিলাম। দেয়াল তো ঠিক হয়নি। বললেই ঠিক হয় না, ইট সুরকি সিমেন্ট আনাইতে হয় শহর থেকে, বর্ষা মৌসুমে নৌকা দিয়ে আনাইতে হয়, বিরাট যন্ত্রণা। টাকাটা কি করেছেন? হাসে টেহা আলাদা করা আছে। বাড়িটার ইয়ে কি অবস্থা?
ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। আলোর কোনো ব্যবস্থা করেছেন? 2টা হারিকেন আছে, মোমবাতি আছে। একটা টর্চের ব্যবস্থা করুন। হাইসা করব, বললেই তো হয় না, সব আনতে হয় শহর থেকে। তোমরা একটা উপদেশ দেই, 2 তলায় থাকবা, 1 তলায় নাম্বার প্রয়োজন নাই। কেন? সাপের উপদ্রব। গত চৈত মাসে সাপের কামড়ে একটা গরু মারা গেল। কার্বলিক অ্যাসিডের ব্যবস্থা করতে পারবেন? এখানে কোনো ফার্মেসি আছে? না, তুমি কইলে ছেলে একটারে শহরে পাঠাইতে পারি, এরা কিছুই করে না, বাদাম্যা হইছে। শহরে যাইতে বললে ফাল দিয়া উঠে। দিন, কাউকে পাঠিয়ে দিন। যাওনের খরচ দাও, আর কি আনা রাখবো কাগজে লিখে দাও। সাপের ওষুধ, ওষুধে কিছু হয় না। কপালে লেহা থাকলে, ওষুধের বোতলের ভিতরে বসা থাকলেও সাপে কামড়াইব। আমি কাগজে লিখে দিচ্ছি, দয়া করে আনাবার ব্যবস্থা করুন। 100 টাকা দিচ্ছি যাওয়ার খরচ, এতে হবে? আরও কিছু দাও, 100 টাকা আজকাল কোনো টেহাই না। তুমি তাহা বেদেশে, এর জন্যই বুঝতেছ না। আর একটা কথা, তোমার পরিবারের নিয়ে আমার বাড়িতে একদিন যাওয়া লাগে। বাড়ির মেয়ে ছেলেরা দেখতে চায়। এরা আবার কার থেকে জানি শুনছে বিলাতের মেয়ে ছেলে পিসাব পায়খানার পর পানি নেয় না, বড় ঘৃণা কর। কিন্তু কি আর করা, যে দেশে যে নিয়ম। তোমার আমার করণের কিছু নাই। তাহের বিরক্ত মুখে বলল, ঠিক আছে, আপনি এখন যান, রাতে খাবার পাঠিয়ে দেবেন, খাবার পানি পাঠাবেন। হাইসা, তোমরা নিশ্চিত হইয়া ঘুমাও। ছেলে 2টারে বইলা দিছি রাইতে পাহারা দিতে। এরা কাজকাম কিছু করে না, বাদাইম্যা। যে কয়দিন থাকবা হেরা পাহারা দিব, কিছু খরচা বর্ষা দিও। তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তার মনটাই খারাপ হয়ে গেল। লিলিয়ান হারিকেন হাতে দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছে। তাকে অদ্ভুত সুন্দর লাগছে। ইস্কান্দর আলী দোতলার জানালার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার স্ত্রী বড়ই সৌন্দর্য, এইটাই বিপদের কথা। ডাহেত্রা সন্ধান পাইলে বড়ই খুশি হইব। ইস্কান্দর আলী 2 ছেলেও গভীর আগ্রহ নিয়ে দোতলার বারান্দার দিকে তাকিয়ে আছে। তাদের চোখের পলক পড়ছে না। লিলিয়ান বারান্দার থেকে চেঁচিয়ে বলল, উপরে চলে এসো, দোতলাটা অসম্ভব সুন্দর, মার্বেল পাথরের মেঝে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প আয়না ঘর এর 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানেই বিদায় নিচ্ছি।